বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে দেশের নানা দুর্নীতি এবং গুমঘরের তদন্তের বিষয়ে কমিশন গঠন করেছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই মতো তদন্তের কাজ শেষ করে ধীরে ধীরে রিপোর্ট পেশ করতে শুরু করেছে কমিশনগুলো। দেশের জনতার প্রতি ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, গুমঘর নিয়ে যে রিপোর্ট জমা পড়েছে তা কার্যত শিউরে ওঠার মতো। এই রিপোর্ট পড়লে বোঝা যাবে একজন স্বৈরাচারী শাসকের আমলে কি পরিস্থিতি ছিল, দেশের মানুষ কতটা নৃশংস হলে এই ধরনের অত্যাচার করতে পারে। একই সঙ্গে তার আশঙ্কা, আগের শাসক ফিরে এলে এই গুমঘরে আটক যারা মুক্তি পেয়েছে তাদের কি হবে। তিনি বলেছেন, এই সমস্ত পরিবারের সদস্যরা ইতিমধ্যেই এই নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। একই সঙ্গে তিনি জানান, তদন্ত কমিশন নির্ধারিত সময় বিভিন্ন রিপোর্ট নির্ধারিত সময় পেশ করবে। এ ব্যাপারে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি দাবি করেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এই তদন্ত কমিশনের রিপোর্টগুলো খুব গুরুত্বপূর্ণ। তবে এত কিছুর মধ্যেও দেশের সংবিধান সংস্কার এবং ভোট প্রক্রিয়া সংস্কার সংক্রান্ত রিপোর্ট সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ইউনূস। ইউনূসের মতে, গত 15 বছরের শাসনে কিন্তু অনেকেই ভোট দিতে পারেননি। ভোটার তালিকা সংশোধনের কাজ তাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ইউনূস বলেন, এবার তিনি চান প্রথমবার যাদের নাম ভোটার তালিকায় উঠবে তারা যেন সবাই ভোট দেন। একই সঙ্গে বিদেশে যে সমস্ত বাংলাদেশি নাগরিক রয়েছেন তাদের ভোটদানের প্রক্রিয়া সুনিশ্চিত করার বিষয়টিতেও অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান ইউনূস। শোনাই এবার কি বলছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গুম কমিশন সহ 15টি কমিশন গঠন করেছে। এসব কমিশন পূর্ণ উদ্যমে তাদের কাজ করে যাচ্ছে। গুম কমিশন গত পরশু তাদের প্রতিবেদনের প্রথম খণ্ড আনুষ্ঠানিকভাবে পেশ করে গেছেন। গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে এটা এখন প্রকাশ করা যাচ্ছে না। এই প্রতিবেদন পড়ার আগেই আপনাদেরকে সাবধান করে রাখি, এটা একটা লোমহর্ষক প্রতিবেদন। মানুষের প্রতি কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ। অবিশ্বাস্য বর্ণনা। সরকারের আক্রোশের শিকার হয়ে ঘটনাচক্রে যারা এখনও বেঁচে আছেন তারা আজ পর্যন্ত মুখ খুলতে সাহস করছেন না। তাদের ভয় কিছুতেই কাটছে না। তাদের ভয়, হঠাৎ যদি ওই জালেমরা আবার ক্ষমতায় আসে তাহলে তাদের প্রতি এরা নৃশংসতম হবে। গত সরকারের ঘৃণ্যতম অধ্যায়ের ঐতিহাসিক দলিল হিসেবে এই প্রতিবেদন অমর হয়ে থাকবে। আমি আশা করছি কমিশনগুলো এখন থেকে নিয়মিতভাবে তাদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন ও সুপারিশমালা পেশ করতে থাকবে। প্রিয় দেশবাসী, আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই। কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। এই প্রসঙ্গে বড় খবর হলো, প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন। তাদের হাতে অনেক কাজ। প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ। এখন কাজটা আরও কঠিন হলো এই জন্য যে গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে। আমার একান্ত ইচ্ছা, এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা 100 কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করি
যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। নতুন ভোটার ছাড়াও যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল তারা ভোটার তালিকায় আছে কিনা তা নিশ্চিত করতে হবে। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে। সব কিছুই সমসাপেক্ষ ব্যাপার। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রিয় দেশবাসী, যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। এই ঐকমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে? অন্তর্বর্তীকালীন সরকার এইভাবে অগ্রসর হবার প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব, তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। আমার সাথে এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ। কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য কোঅপ্ট করতে পারবে। প্রথম 6টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন তার কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করছি। এই নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সকলের সঙ্গে আলোচনা করে কোন সময় নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা। তিনি বলেছেন, গুমঘর নিয়ে যে রিপোর্ট জমা পড়েছে তা কার্যত শিউরে ওঠার মতো। এই রিপোর্ট পড়লে বোঝা যাবে একজন স্বৈরাচারী শাসকের আমলে কি পরিস্থিতি ছিল, দেশের মানুষ কতটা নৃশংস হলে এই ধরনের অত্যাচার করতে পারে। একই সঙ্গে তার আশঙ্কা আগের শাসক ফিরে এলে এই গুমঘরে আটক যারা মুক্তি পেয়েছে তাদের কি হবে। তিনি বলেছেন, এই সমস্ত পরিবারের সদস্যরা ইতিমধ্যে এই নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। একই সঙ্গে তিনি জানান, তদন্ত কমিশন নির্ধারিত সময়ে বিভিন্ন রিপোর্ট পেশ করবে। এ ব্যাপারে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি দাবি করেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এই তদন্ত কমিশনের রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।